হ্যালো আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপার যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটিকে আমরা তুলনা করতে পারি স্বামী এবং স্ত্রীর বৈবাহিক সম্পর্কের সাথে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া গ্রামারের এই টপিকটি কিভাবে একটি স্বামী এবং স্ত্রীর বৈবাহিক সম্পর্কের সাথে তুলনা করা যায়। আমরা কি জানি দেখো, স্বামী এবং স্ত্রীর যে বৈবাহিক সম্পর্কটা এটি গঠিত হয় একটি সোশ্যাল কন্ট্রাক্ট বা এগ্রিমেন্টের মাধ্যমে। ঠিক তেমনিভাবে আমাদের ইংলিশ গ্রামারে একটি সেন্টেন্স গঠিত করতে হলে আমাদের সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটি এগ্রিমেন্ট প্রয়োজন, এবং সেই এগ্রিমেন্টকে আমরা বলছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটি বোঝার পূর্বে আমাদেরকে মূলত বুঝতে হবে যে সাবজেক্ট কি এবং ভার্ব কি। এখন দেখো, আমরা যদি সাবজেক্টকে চিনতে চাই তাহলে আমাদের বলতে হবে যে প্লেস এ পারসন, আ থিং অর আ আইডিয়া দ্যাট ইজ ডুইং সামথিং অর বিইং সামথিং। অর্থাৎ কি? অর্থাৎ একজন ব্যক্তি হতে পারে বা বস্তু হতে পারে বা জায়গা হতে পারে কিংবা কোনো ধারণাও হতে পারে যেটি কোনো কিছু করছে। আর অন্যদিকে আমরা যদি ভার্ব বলতে চাই, ভার্ব হচ্ছে দেখো অ্যাকশন পারফর্মড বাই দ্য সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট যে অ্যাকশনটি করছে সেটি হচ্ছে মূলত আমাদের তোমার ভার্ব। এখন দেখো, আমরা যদি একটি দেখি, আমরা একটি এক্সাম্পলে দেখি, এক্ষেত্রে বলা আছে দেখো, শান্ত প্লেস ক্রিকেট রেগুলারলি। এখন শান্ত প্লেস ক্রিকেট রেগুলারলি আমরা যদি কোশ্চেন করি হু ইজ পারফর্মিং, কে পারফর্ম করছে? শান্ত। অ্যান্ড হোয়াট ইজ পারফর্মিং বা হোয়াট সাবজেক্ট ইজ পারফর্মিং, সাবজেক্ট কি করছে? সাবজেক্ট খেলা করছে। অর্থাৎ এই ক্ষেত্রে অ্যাকশনটা হচ্ছে আমাদের খেলা করা, অর্থাৎ ভার্বটা কি আমাদের প্লেস। এখন দেখো, এখন আমরা পরবর্তীতে যদি দেখি যে আসলে এই সাবজেক্ট আবার কত ধরনের হতে পারে। সাবজেক্ট কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত আমরা ভাগ করতে পারি তোমার নাম্বারের ভিত্তিতে, এবং আমরা ভাগ করতে পারি পার্সনের ভিত্তিতে। নাম্বারের ভিত্তিতে যদি আমরা সাবজেক্টকে ভাগ করি তাহলে আমরা দেখতে পারবো নাম্বার হচ্ছে দুই ধরনের, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। আর যদি আমরা পার্সনের ভিত্তিতে করতে চাই তখন আমরা করব তিন ভাগে ভাগ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে আমাদের আছে কি আই উই, সেকেন্ড পার্সনে আছে ইউ ইউর, এবং থার্ড পার্সনে আছে হি শি দে ইট বা কোনো নাম। এখন দেখো, এখন এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা আসলে কিভাবে গঠিত হয়। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গঠিত হওয়ার যে বেসিক রুলস এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট রুলস সেটা হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব হয়, এবং প্লুরাল সাবজেক্টের সাথে আমাদের ভার্বটা হয় কি প্লুরাল। এখন দেখো, সিঙ্গুলার সাবজেক্ট কিভাবে আমরা চিনব এবং প্লুরাল সাবজেক্ট আমরা কিভাবে চিনব, সিঙ্গুলার ভার্ব কিভাবে চিনব, প্লুরাল ভার্ব কিভাবে চিনব, এটা চেনার জন্য আমাদের দেখতে হবে তোমার মূলত এই ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে দেখো, সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে আমাদের অ্যাজ বা ইয়েস হয় না, সাবজেক্টের সাথে আমাদের অ্যাজ বা ইয়েস হয় না। যেমন কি রহিম ডাজ দিস, এখন এই রহিমটা হচ্ছে তোমার সিঙ্গুলার, কারণ কি এর সাথে অ্যাজ বাই এস যুক্ত নেই। অপরদিকে দেখো হিজ ব্রাদার্স, এটার সাথে কিন্তু অ্যাজ বাই এস যুক্ত আছে, অর্থাৎ এটা কি যেহেতু অ্যাজ বাই এস যুক্ত আছে তার মানে এটা হচ্ছে প্লুরাল। এখন প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব হয়। এখন দেখো এই ক্ষেত্রে আমরা আবার কি জানি যে সিঙ্গুলার ভার্ব হয় তোমার মূলত যেটার সাথে অ্যাজ বাই এস যুক্ত আছে, আর যেটার সাথে অ্যাজ বাই এস যুক্ত নাই সেটা হচ্ছে প্লুরাল, আর যেটার সাথে অ্যাজ বাই এস যুক্ত হয় সেটা হচ্ছে সিঙ্গুলার। অর্থাৎ দেখো, সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব। এখন আমরা যদি তোমার পরবর্তী মেইন রুলসে যাই, মেইন রুলসগুলোকে আমি একটু শর্টকাট করেই করেছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় এবং তোমরা আসলে বুঝতে পারো যে তোমরা আসলে কি পড়ছো, কেন পড়ছো। প্রথম যেই দুইটা রুলস, এই দুইটা রুলসের ক্ষেত্রে যেই বিষয়টা প্রথমেই যেই বিষয়টা আমি বলেছি যে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব হয়। এখন এই পেন, এই পেনটা তুমি বলতে পারবা যে এখানে একটা পেন আছে তার মানে এটা সিঙ্গুলার। এখন এই পেনের সাথে তুমি ভার্ব দিতে পারবা সিঙ্গুলার, কিন্তু আমি যদি তোমাকে এই জিনিসটা দেখাই যে যার মধ্যে পানি আছে, এখন এই পানিটা কি আসলে সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা কি তুমি গণনা করতে পারবা? এটা তো তুমি গণনা করতে পারবা না। তাহলে কিভাবে বুঝবা যে এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? সহজ বিষয়, যেটা আমরা গণনা করতে পারি না সেটা সিঙ্গুলার। সেটাই বলা আছে দেখো, আনকাউন্টেবল নাউন ইজ সিঙ্গুলার অ্যাজ ইট ক্যানট বি কাউন্ট। যেটা কাউন্ট করা যায় না সেটা সিঙ্গুলার, এবং যেটা আমরা কাউন্ট করে জানি যে এটা একটা সেটাও সিঙ্গুলার। যেমন দেখো এই ক্ষেত্রে কিছু বিষয় দেয়া আছে, এই বিষয়গুলা একটু মনে রাখবা। কি কি দেয়া আছে দেখো, ওয়াটার, ওয়াইন, মিল্ক, রাইস, পাস্তা, কিংবা এই ক্ষেত্রে কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন দেয়া আছে কি অ্যাগ্রেশন, কিউরিওসিটি, অ্যাডভাইস,
এগুলো আসলে আমরা গণনা করতে পারি না। আবার কিছু জিনিস আমরা গণনা করতে পারলেও গণনা করি না। যেমন দেখো আমরা রাইস গণনা করতে পারবো, আমরা পাস্তাও গণনা করতে পারবো, কিংবা আমরা দেখো সুগারও বা সল্টও আমরা কিন্তু গণনা করতে পারবো। হ্যাঁ, আমাদের হয়তো কোনো যন্ত্রপাতির প্রয়োজন হবে, বাট আমরা গণনা করতে পারবো। কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে ইন জেনারেল আমরা গণনা করি কিনা। আমরা দৈনন্দিন যখন আমরা কেনাকাটা করি তখন কিন্তু আমরা এগুলো গণনা করি না, এবং সেই জন্য এগুলো কিন্তু তোমার হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের সাথে হয় কি সিঙ্গুলার ভার্ব। সেই জন্যই দেখো এক্ষেত্রে বলা আছে নলেজ ইজ পাওয়ার। এই নলেজটা কিন্তু তোমার দেখা যায় না, এটা আমরা শুধুমাত্র অনুভব করতে পারি। এর জন্য এটা কি হবে, এটা হবে তোমার সিঙ্গুলার ভার্ব। আবার অপর দিকে দেখো এই ক্ষেত্রে ফার্নিচার, যেটা তুমি বলতে পারো যে ভাই আমরা তো ফার্নিচার গণনা করতে পারি। যেমন ধরেন এই ক্ষেত্রে একটা টিভি আছে, কিংবা আরো যে বিষয় আছে, এই ক্ষেত্রে একটা চেয়ার টেবিল আছে, ঠিক আছে। এখন তুমি বলতে পারো ভাইয়া এগুলো তো আমরা গণনা করতে পারি। তো আমি বলেছি যে তুমি গণনা করতে পারো, তুমি তো গণনা পাস্তাও গণনা করতে পারবে, তুমি রাইসও গণনা করতে পারবে। বিষয়টা হচ্ছে আমরা গণনা এগুলো করি না, আমরা এগুলো গণনা করে ব্যবহার করি না। এর জন্য ফার্নিচারটাও কি হবে, আমাদের সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, ঠিক আছে। তারপর যদি আমরা দেখো 3 নাম্বার রুলসে যাই, 3 নাম্বার রুলসটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্বের দুইটা সেকশন আছে। কি কি আছে আমাদের দুইটা, একটা আছে জিরান্ড, একটা আছে ইনফিনিটিভ। পার্টিসিপল আমাদের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত যেহেতু হয় না, সেজন্য এখানে আমরা পড়বো না। জিরান্ড কি, জিরান্ড হচ্ছে তোমার ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যেটা নাউনের কাজ করে। আর তোমার ইনফিনিটিভ কি, যেটা ভার্বের আগে তোমার টু যুক্ত হয়। এগুলো কি হিসাবে ব্যবহৃত হয়, সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। যেমন দেখো সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, যেহেতু ইজ আছে অতএব আমরা বুঝতে পারি যে সুইমিংটা সিঙ্গুলার। আবার দেখো টু এর, এই ক্ষেত্রে টু এর ইজ হিউম্যান বলতে কি বোঝানো হয়েছে, মানুষ মাত্রই ভুল। এই ক্ষেত্রে মূলত আমাদের যে ইরর আছে এটার ভার্ব ফর্মটা হচ্ছে এই এর, ঠিক আছে। ঠিক একইভাবে আমাদের দেখো এক্ষেত্রে একটা ট্রিকি কোশ্চেন আছে, যেটা কি রিডিং নোবেলস ড্যাশ মাই প্যাশন। এখন আমরা কিন্তু দেখতে পারি যে তোমার এই যে ভার্বের জায়গাটা, এটার আগে কি আছে, নোবেলস। এখন তুমি বলবা যে নোবেলসের সাথে যেহেতু এস আছে অতএব আমরা বুঝতে পারি এটা প্লুরাল সাবজেক্ট, এবং প্লুরাল সাবজেক্টের সাথে আমাদের হবে কি প্লুরাল ভার্ব। কিন্তু দেখো এটা আমাদের বুঝতে হবে যে মূলত কিন্তু আমাদের সাবজেক্ট হচ্ছে কি, মূলত আমাদের সাবজেক্ট হচ্ছে রিডিং। আর রিডিংটা কি জিরান্ড, এবং আমরা জানি জিরান্ডের সাথে কি হয়, সিঙ্গুলার সাবজেক্ট হয়, অতএব অ্যান্সার হবে তোমার ইজ, ঠিক আছে। পরবর্তীতে আমরা দেখো আমরা কিন্তু বলেছিলাম যে সিঙ্গুলার সাবজেক্ট কখনো এবং প্লুরাল সাবজেক্ট হয়। আমরা বলেছিলাম যে সিঙ্গুলার সাবজেক্টের সাথে এস বাই এস যুক্ত হয় না, কিন্তু এই ক্ষেত্রে দেখো ম্যাথমেটিক্স বা ম্যাথস। আবার দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে তোমার ফোনেটিক্স বা বলা হচ্ছে ফিজিক্স, এটার সাথে তো এস এস আছে, ঠিক আছে, এটার সাথে এস আছে, এটার সাথেও এস আছে। তার মানে কি এটা কি আমাদের প্লুরাল? এটা প্লুরাল না। এটা মনে রাখতে হবে যে দেখো দেখতে আসলে এরা প্লুরাল হলেও এরা মূলত কি সিঙ্গুলার। কারণ কি, এগুলো হচ্ছে মূলত এক একটি সাবজেক্টের নাম, এবং নামের সাথে যদিও এস বাই এস থাকে সেগুলো মূলত সিঙ্গুলার হিসেবেই কাজ করে। এগুলো কিন্তু মূলত আসলে দেখতে প্লুরাল হলেও এগুলো আসলে সিঙ্গুলার, বা তুমি বলতে পারো যে আমরা যে নর্মাল যে সাবজেক্ট ব্যবহার করি সেগুলোর এক্সেপশনস হচ্ছে এই যে কলামে যে বিষয়গুলো দেয়া আছে, এবং এর বাইরে থেকে মূলত আমাদের ওইভাবে কোশ্চেন আসে না। এই জন্য কিন্তু আমাদের এই বিষয়গুলো আমরা মুখস্থ না করি, আমরা জাস্ট 3-4 বার একটু রিডিং পড়ে নেব, ঠিক আছে। যেমন দেখো এই ক্ষেত্রে আমরা যদি এক্সাম্পল দেই, এক্সাম্পলে দেখো বলা আছে ম্যাথমেটিক্স ইজ নট আ ডিফিকাল্ট সাবজেক্ট টু মি। এখন দেখো ম্যাথমেটিক্স আমরা জানি কি এটার শেষে যদিও এস আছে, কিন্তু এটি কি হবে, এটি হবে আমাদের মূলত সিঙ্গুলার। তারপর দেখো আমাদের বলা আছে তোমার 5 নাম্বার রুলস, 6 নাম্বার রুলস, 7 নাম্বার রুলস, 8 নাম্বার রুলস, 9 নাম্বার রুলস। এই যেই তোমার রুলসগুলো আছে 5 থেকে 9, এগুলোকে আমরা একটি সহজ মাধ্যমে আনতে পারি, এবং এদের মধ্যে একটি কমন বিষয় আছে কি, এরা হচ্ছে রিলেটেড টু এন্ড। তার মানে এরা সবাই এন্ডের সাথে যুক্ত। কিভাবে এন্ডের সাথে যুক্ত, যেমন আমি তোমাদেরকে প্রথমে একটি সাবজেক্ট দেই, যেটি হচ্ছে দেখো রহিম অ্যান্ড করিম। করিম, এখন দেখো রহিম অ্যান্ড করিম এরা কি আসলে সিঙ্গুলার নাকি প্লুরাল? বা তারপর আমি তোমাদেরকে দেই যেটা হচ্ছে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল। তারপর আমি তোমাদেরকে দেই এই ক্ষেত্রে তোমার দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য
ডিরেক্টর। আর এই ক্ষেত্রে দিয়ে আমরা আবার কি দ্য চেয়ারম্যান অ্যান্ড জাস্ট ডিরেক্টর। ঠিক আছে, আর আমরা কি দিতে পারি, আরেকটা আমরা দিতে পারি হচ্ছে তোমার ব্রেড অ্যান্ড বাটার। এখন দেখো এই আমরা 5টা সেন্টেন্স লিখলাম যেগুলো হচ্ছে মূলত 5 থেকে 9 এই 5টা রুলসের তোমার 5টা বিষয়। এখন দেখো আমরা যদি প্রথমে আসি রহিম অ্যান্ড করিমে। এখন অ্যান্ডের দুই পাশে দুইটা সাবজেক্ট আছে, একটা হচ্ছে রহিম, একটা হচ্ছে করিম। এখন তুমি বলো, আমি যদি তোমাদেরকে বলি যে এই হচ্ছে একটা চিরুনি এবং এই হচ্ছে একটি কলম, মানে একটা চিরুনি এবং একটা কলম, এখানে জিনিস কয়টা আছে? জিনিস আছে কিন্তু এই ক্ষেত্রে দুইটা। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের তোমার সাবজেক্টটা তাহলে কি হবে, সিঙ্গুলার নাকি প্লুরাল? সাবজেক্টটা হচ্ছে তোমার প্লুরাল, অতএব ভার্বটাও হবে কি প্লুরাল। এই ক্ষেত্রে আমরা কি হিসাবে ব্যবহার করব আর। তারপর দেখো আমি তোমাদেরকে যদি বলি ব্রেড অ্যান্ড বাটার। আচ্ছা, ব্রেড অ্যান্ড বাটারের এই বিষয়টা কি? ব্রেড অ্যান্ড বাটার বলতে আমরা কি বুঝছি? যেমন দেখো আমাদের অল টাইম বা ফ্রেশের বিভিন্ন রুটি আছে যেগুলোর মধ্যে চকলেট ফ্লেভার বা ব্যানানা ফ্লেভার বা স্ট্রবেরি ভ্যানিলা ফ্লেভারের ক্রিম দেয়া থাকে। এখন এই যে ব্রেড অ্যান্ড যে বাটার থাকে, এটা যখন আমরা খাই, এটা মূলত আসলে এই ক্ষেত্রে কয়টা বিষয় থাকে? এই ক্ষেত্রে কিন্তু তোমার ব্রেডও থাকে, বাটারও থাকে, বাট এই ক্ষেত্রে খাবার কিন্তু একটা। তার মানে এই ক্ষেত্রে মূলত কিন্তু একক সত্তাকে বোঝানো হচ্ছে কি একক সত্তা। এখন একক সত্তা বলতে আমরা বুঝি কি, মানে একটি বিষয়বস্তু, এই যে একটি বিষয়বস্তু, এবং এই একটি বিষয়বস্তু যখন বোঝানো হবে তখন কি হবে, তোমার এই সাবজেক্টটা হবে সিঙ্গুলার, অতএব এই ক্ষেত্রে ভার্বটাও হবে কি আমাদের সিঙ্গুলার ইজ। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের বলা আছে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল। এখন এই যে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, এটা আমাদের মনে রাখতে হবে যে তোমার সিঙ্গুলার যেই সাবজেক্টগুলো আছে অ্যান্ডের দুই পাশে, ঠিক আছে, সিঙ্গুলার যেই সাবজেক্টগুলো আছে এগুলোর পূর্বে যদি ইচ বা এভরি থাকে, ঠিক আছে, ইচ বা এভরি যদি থাকে তাহলে তোমার সেটা কি হবে, সেটা তোমার সিঙ্গুলার হবে। যদিও দেখে এই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট দুইটা আছে, বয় বোঝাচ্ছে, গার্লকেও বোঝাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের মূলত কি হবে, ইজ হবে। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের অ্যান্ডের দুই পাশে কিন্তু এই ক্ষেত্রে দা চেয়ারম্যান আছে, দা ডিরেক্টর আছে, এই ক্ষেত্রেও চেয়ারম্যান আছে, ডিরেক্টর আছে, কিন্তু পার্থক্যটা কোন জায়গায় বলো তো? পার্থক্যটা এই জায়গায় হচ্ছে মূলত আমাদের দা এর ক্ষেত্রে। এই ক্ষেত্রে দেখো দা এন্ডের দুই পাশে দুইটা দা আছে, আর এই ক্ষেত্রে এন্ডের এক পাশে জাস্ট একটা দা আছে, এই ক্ষেত্রে কোনো দা নাই। যেহেতু এন্ডের দুই পাশে দুইটা দা আছে, তার মানে এই ক্ষেত্রে দুইজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, একজন ব্যক্তি যে চেয়ারম্যান, অন্যজন ব্যক্তি যে ডিরেক্টর। আর এই ক্ষেত্রে মূলত বোঝানো হচ্ছে যে চেয়ারম্যান সেই ডিরেক্টর, যে চেয়ারম্যান সেই ডিরেক্টর, তাহলে এটা কি হবে, এটা হবে তোমাদের কি সিঙ্গুলার, তার মানে এই ক্ষেত্রে হবে ইজ। আর যেহেতু এই ক্ষেত্রে এন্ডের দুই পাশে দা আছে দুইবার, তার মানে এটা হচ্ছে প্লুরাল। এই ক্ষেত্রে আমাদের ভার্ব হবে কি, এই ক্ষেত্রে আমাদের ভার্ব হবে আর। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এন্ড রিলেটেড যে রুলসগুলো। এখন দেখো আমি তোমাদেরকে যদি পরবর্তীতে বলি আমাদের যে 10 নাম্বার রুলস, 10 নাম্বার রুলসে দেখো আমাদের 2, 4, 6, 8, 10টা ফ্রেজ দেওয়া আছে, এরকম আরও 20-30টা ফ্রেজ তোমাকে পড়তে হতে পারে। কিন্তু আমি তোমাদেরকে সহজে যদি এগুলোকে বলে দেই, দেখো যেই এইগুলো আন্ডারলাইন বা বক্স করা আছে এবং যেগুলো বক্স করা নেই, এগুলোর মধ্যে বেসিক পার্থক্য কোন জায়গায়? এগুলোর মধ্যে বেসিক পার্থক্য হলো যেগুলো তোমার আন্ডারলাইন বা বক্স করা নেই সেগুলোর শেষে দেখো প্রিপোজিশনস আছে, ঠিক আছে, সেগুলোর শেষে প্রিপোজিশনস আছে এবং বিসেট নিজে একটা প্রিপোজিশন। আর যেগুলো বক্স করা আছে সেগুলো দেখো প্রিপোজিশন না, অ্যাজ ওয়েল এস অ্যান্ড নট ইনক্লুডিং, এগুলো কোনো প্রিপোজিশন না। মনে রাখতে হবে যে জেনারেলি প্রিপোজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ কোন সাবজেক্ট, আগের সাবজেক্ট অনুসারে তোমার ভার্ব হয়। কিভাবে দেখো এই ক্ষেত্রে বলা আছে শি অ্যাকম্পেন্ড বাই হার কলিগস কামস হিয়ার। দেখো এই ক্ষেত্রে আমাদের প্রিপোজিশন আছে, দুই পাশে দুইটা সাবজেক্ট আছে শি এবং হার কলিগস। এখন শি অনুযায়ী ভার্ব হবে নাকি হার কলিগস অনুযায়ী হবে, কারণ শি হচ্ছে সিঙ্গুলার এবং হার কলিগস হচ্ছে কি প্লুরাল। এখন আমরা কি জানি, আমরা এই ক্ষেত্রে পড়েছি যে প্রিপোজিশনের আগেরটা অনুযায়ী, তো বাই প্রিপোজিশনের আগে কি আছে, শি আছে, তো শি কি সিঙ্গুলার, তো ভার্ব কি হবে সিঙ্গুলার, তার মানে কি হবে কামস হবে, এবং হার কলিগস এই ক্ষেত্রে সাবজেক্ট হিসাবে গণ্য হবে না। এবং এর বাইরে আসলে তাহলে এই বক্স করাগুলোর ক্ষেত্রে কি হবে, এই বক্স করাগুলোর ক্ষেত্রেও একই রুলস অ্যাপ্লাই হবে, যেটা হচ্ছে যদিও এগুলো প্রিপোজিশন নাই
তারপরও এদের আগের সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব হবে। তাহলে এগুলো বক্স করার কারণ কি? এগুলো বক্স করার কারণ হচ্ছে তুমি জেনারেলি মনে রাখবা যে প্রিপোজিশনের আগেরটা অনুযায়ী তোমার হয়, সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, এবং যেহেতু এগুলো তো আমাদের প্রিপোজিশন না, এর জন্য এই ফ্রেজগুলো আমরা আলাদা মনে রাখছি যে এগুলোর আগের সাবজেক্ট অনুযায়ীও ভার্ব হয়। যেমন দেখো দে অ্যাজ ওয়েল অ্যাজ রনি। এখন রনি দেখো একজনকে বোঝানো হচ্ছে, আর দে দ্বারা অনেকজনকে বোঝানো হচ্ছে। এখন ভার্ব কি হলো? ভার্ব হলো আমরা জানি যে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগেরটার অনুযায়ী ভার্ব হয়, তার মানে দে অনুযায়ী ভার্ব হবে কি তোমার? হ্যাভ হবে। অতএব আমরা বুঝতে পারি যে এই যে প্রিপোজিশন হয় বা এই ফ্রেজগুলোর পূর্বের যেই সাবজেক্ট আছে সেটা অনুযায়ী মূলত আমাদের ভার্ব গঠিত হয়। ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে দেখো কিছু রুলস দেয়া আছে, যেমন অন্যান্য যেই ফ্রেজগুলো আছে যেগুলো আইদার অর, নাইদার নর, নট বাট, অর নর, এগুলো যদি থাকে তাহলে তোমার ভার্বের কাছাকাছি যেই সাবজেক্টটি আছে সেই সাবজেক্ট অনুযায়ী তোমার ভার্ব হবে। যেমন দেখো এই ক্ষেত্রে আছে আমাদের কি আইদার হার ব্রাদার্স অর শি ইজ টু গো। এই ক্ষেত্রে দেখো আইদার আছে এবং অর আছে, তার মানে কি এই ক্ষেত্রে আমরা কি জানি আইদার অর থাকলে ভার্বের কাছাকাছি, এই যে এই ক্ষেত্রে যে ভার্বটা আছে এটার কাছাকাছি কোন সাবজেক্টটি আছে? শি, অর্থাৎ শি অনুযায়ী এই ক্ষেত্রে ভার্ব হলো ইজ। ঠিক একইভাবে আমরা যদি এই কোশ্চেনটি দেখি, দেখো নাইদার বুলবুল নাইদার নর আছে, তার মানে সাবজেক্ট আছে দুইটি, বুলবুল আর ওর প্যারেন্টস আছে। এখন দেখো আমরা কি জানি এই ক্ষেত্রে হবে ভার্ব, তো ভার্বের কাছাকাছির যে সাবজেক্ট সেটি কোনটি? ভার্বের কাছাকাছির সাবজেক্ট আছে তোমার প্যারেন্টস। এখন প্যারেন্টস কি সিঙ্গুলার নাকি প্লুরাল? প্যারেন্টস আমরা জানি যে প্লুরাল, কারণ এর সাথে এস বা ইএস আছে, এর জন্য অ্যান্সার কি হবে আমাদের? হ্যাভ। আচ্ছা, তারপর যদি আমরা পরবর্তী যে রুলসটি দেখে, আমরা নর্মালি কি জানি প্রিপোজিশনের ক্ষেত্রে প্রিপোজিশনের আগের যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, কিন্তু ফ্র্যাকশনের ক্ষেত্রে ফ্র্যাকশন কি? ফ্র্যাকশন হচ্ছে ভগ্নাংশ, 3/2, 3/1, 4/3, এই যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশের ক্ষেত্রে এটা উল্টা, মানে প্রিপোজিশন যে রুলসটা আছে সেটার এক্সেপশনস। কিভাবে এক্সেপশনস আমরা যদি দেখি, দেখো এক্ষেত্রে বলা আছে আমরা কি জানি যে এই যে প্রিপোজিশনের আগেরটা অনুযায়ী কিন্তু ভার্ব হওয়ার কথা ছিল, কিন্তু ভার্ব হচ্ছে কোনটা অনুযায়ী? ভার্ব হচ্ছে প্রিপোজিশনের পরের যেই সাবজেক্টটি আছে, অর্থাৎ দ্য ম্যাঙ্গো হ্যাজ বিন ইটেন, এইভাবে তোমার এই ক্ষেত্রে ভার্ব নির্ণীত হচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি এই এক্সাম্পলটাতে দেখি, দেখো বলা হচ্ছে 1/3 অফ দ্য ম্যাঙ্গোস ড্যাশ রুটেন। এখন এই ক্ষেত্রে ভার্ব হবে, এটার আগে তোমার এখন সাবজেক্ট কোনটা হবে? আমরা জানি যে এই ক্ষেত্রে প্রিপোজিশন আছে, তো প্রিপোজিশন দেখে এই ক্ষেত্রে গোলে যেও না যে প্রিপোজিশনের আগের, কারণ আমরা জানি সব রুলসেরই ব্যতিক্রম রুলস থাকে। তো এটার ব্যতিক্রম রুলস কি? আমরা জানি যে যেহেতু এই ক্ষেত্রে ভগ্নাংশ আছে তার জন্য এই ক্ষেত্রে প্রিপোজিশনের পরের যেই সাবজেক্টটা আছে সেই অনুযায়ী হবে, অর্থাৎ দ্য ম্যাঙ্গোস কি হবে? দ্য ম্যাঙ্গোস আর, কারণ দ্য ম্যাঙ্গোস তোমার প্লুরাল। তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে কি যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। ঠিক আছে, যদিও দেখো 1 এবং 1 2 হয়, এখন কিন্তু তুমি বলতে পারবা না যে এন্ডের দুই পাশে তো এই সাইডে 1 আছে ওই সাইডে 1 আছে, বা এই সাইডেও 2 আছে ওই সাইডেও 2 আছে, তো এর জন্য আমরা প্লুরাল দেব, এরকম না। যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো যদি বুঝায় তখন তোমার সেগুলোর ক্ষেত্রে সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। যেমন দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে 2 and 2 মেক্স 4, তার মানে কি এটা হচ্ছে তোমার সিঙ্গুলার ভার্ব। আবার একই ক্ষেত্রে দেখো 4 and 4 ড্যাশ 8, 4 and 4 মেক্স 8। ঠিক আছে, আর আচ্ছা তারপর দেখো 14 নাম্বার রুলস, যেটার মধ্যে স্টার আছে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে কি তোমার প্রিপোজিশনের রুলসটা এই ক্ষেত্রে মূলত অ্যাপ্লাই হচ্ছে। দেখো এটা কি আমরা যে প্রিপোজিশনের যে রুলসটা একটু আগেই পড়ে আসছি সেই রুলসটা এই ক্ষেত্রে মূলত আবার দেখো এই ক্ষেত্রে বলা আছে কি যে প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনের পূর্বের তথা হেডওয়ার্ড হচ্ছে, হেড মানে তো মাথা, তার মানে সবার উপরে, মানে সবার আগের যে এইটা আছে সেটা অনুযায়ী কি হবে? তোমার ভার্ব হবে। এই হার্ট দ্বারা মূলত একটা তোমার পালকে বোঝানো হচ্ছে, পাল তোমার সিঙ্গুলার নাউন হিসেবে, কালেকটিভ নাউন হিসেবে ব্যবহৃত হয়, এই জন্য এটা সিঙ্গুলার হবে। এ হার্ট অফ কেটল ইজ গ্রেজিং অন দ্য ফিল্ড। শুধুমাত্র যদি কেটেল থাকতো তখন হতো কেটেল আর গ্রেজিং, কেটেল থাকলে শুধুমাত্র হইতো আর, কিন্তু এই হার্ট যেহেতু বলা আছে তো এর জন্য এটা হবে কি ইজ। একইভাবে এ প্রাইড অফ লায়ন্স ইজ মুভিং ইন জঙ্গল। তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা আছে কি নিম্নলিখিত প্রোনাউন এর পর অফ প্লাস প্লুরাল নাউন
থাকলে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। আচ্ছা, এই ক্ষেত্রে কি বোঝানো হচ্ছে? এই ক্ষেত্রে বোঝানো হচ্ছে যেটা, সেটা হচ্ছে দেখো আমাদের আলাদা রুলস পড়ার দরকার নেই। এই ক্ষেত্রে আমাদের প্রিপোজিশনের রুলসটাকে বোঝানো হচ্ছে কি, যে এইটার দেখো এই যে প্রিপোজিশন আছে এগুলার পরে মূলত প্রিপোজিশন থাকে কি, ওয়ান অফ থাকে, ইচ অফ থাকে, এভরি অফ থাকে, আইদার অফ থাকে বা নাইদার অফ থাকে। এখন এই সবগুলোর ক্ষেত্রে আমাদের কি হবে, এই সবগুলোর ক্ষেত্রে আমরা কি জানি যে যেহেতু প্রিপোজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী হয়, অতএব এইগুলার অনুযায়ী তোমার কি হবে, ভার্ব হবে। প্রিপোজিশন আছে অফ, এর আগে আছে নাইদার, আইদার, অর, অর্থাৎ এগুলো অনুযায়ী আমাদের কি হবে, ভার্ব হবে। আর আমরা জানি ওয়ান, ইচ, এভরি, আইদার, নাইদার সবগুলোর পরে কি হয় তোমার সিঙ্গুলার ফর্ম হবে ভার্বের, মনে রাখতে হবে। ঠিক আছে, তুমি মনে রাখবা কি, মনে রাখবা যে অফ আছে প্রিপোজিশন, এর আগের অনুযায়ী সাবজেক্ট হবে, এবং তোমার যেহেতু এগুলো সিঙ্গুলার অতএব ভার্বটা হবে কি, সিঙ্গুলার। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের যদি পরবর্তী রুলসে যায়, পরবর্তী রুলসে দেখো এই ক্ষেত্রে বলা আছে তোমার একমত এবং দ্বিমতের বিষয়টা আসছে। আমরা জানি যে কালেকটিভ যে নাউনগুলো আছে, ঠিক আছে, এগুলো নর্মালি কি হয়, সিঙ্গুলার হয়, কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় আছে। এই ক্ষেত্রে একটা বিষয় কি আছে, যেমন দেখো তোমার একমত এবং দ্বিমতের বিষয় আছে। এখন দেখো আমরা কি জানি, একমত মানে কি, সবাই এক, তো সেই ক্ষেত্রে যেহেতু সবাই এক তার মানে এটা হবে সিঙ্গুলার ভার্ব, আর যেহেতু এটা দ্বি মানে হচ্ছে দুই, তার মানে এটা হবে প্লুরাল ভার্ব। এখন কখন একমত হয় আর কখন দ্বিমত হয়, যেমন দেখো বলা হলো তোমার একটা ফাঁসির আসামি, ঠিক আছে, সে খুন করলো, তাকে ফাঁসি দেওয়া হবে কিনা, এটা নিয়ে একটা জুরি বোর্ড গঠন করা হলো, মানে একটা বিচারকদের বোর্ড গঠন করা হলো। ধরো 10 জন আছে, এই 10 জনের মধ্যে তোমার কি করলো, 5 জন বললো যে একে ফাঁসি দেওয়া হোক, আর 5 জন বললো না, একে আসলে তোমার যাবজ্জীবন দেওয়া হোক। এখন এই ক্ষেত্রে মত কয়টা আসলো, এই ক্ষেত্রে মত আসলো দুইটা, একটা হচ্ছে ফাঁসি দেওয়া হোক, একটা হচ্ছে ফাঁসি না দেওয়া হোক, অর্থাৎ যাবজ্জীবন দেওয়া হোক। তার মানে দুইটা মত হচ্ছে, তার মানে এই ক্ষেত্রে ভার্বটা কি হবে, দ্য জুরি হ্যাভ মেড এ ডিসিশন। এই ক্ষেত্রে হ্যাজ মেড হবে না, দ্য জুরি কি হবে, দ্য জুরি হ্যাভ মেড ডিফারেন্ট কি হবে, ডিসিশন। কারণ কি, কারণ হচ্ছে এই ক্ষেত্রে দেখো তোমার জুরি কিন্তু একটা সিদ্ধান্তে আসতে পারেনি। আর যদি জুরি একটা সিদ্ধান্তে আসতে পারতো যে হ্যাঁ সবাই বললো যে তাকে যাবজ্জীবন দাও, অথবা সবাই বললো তাকে ফাঁসি দাও, এখন তার মানে মত কয়টা আসলো, মত আসলো কিন্তু একটা, সেই ক্ষেত্রে আমাদের ভার্ব কি হবে, সিঙ্গুলার ভার্ব। যেমন দেখে এই ক্ষেত্রে বলা হচ্ছে দ্য জুরি ইজ থিঙ্কিং অফ দ্য অপিনিয়ন, তার মানে কি পুরা জুরিটাই মানে পুরা যে বিচারক সভাটা একটা জিনিস নিয়েই ভাবছে, এর জন্য এই ক্ষেত্রে কি হলো তোমার ইজ হলো, কারণ তারা একটা জিনিস নিয়ে ভাবছে। আর আরেক ক্ষেত্র আমরা দিতে পারি, সেটা হচ্ছে তোমার আসলে যেহেতু জুরি তোমার কি কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউনের ক্ষেত্রে ভার্ব হয় সিঙ্গুলার। আর আমি যে উদাহরণটা দিলাম সেই উদাহরণটা দেখো এই ক্ষেত্রে দেয়া আছে দ্য জুরি ড্যাশ আনএনিমাস ইন গিভিং ভার্ডিক্ট, তার মানে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে তারা কি করলো, আনএনিমাস, তার মানে তাদের মধ্যে আসলে কোনো কি নাই, বিরোধ নাই। যেহেতু বিরোধ নাই তাদের সিদ্ধান্তের ক্ষেত্রে, তার মানে সিদ্ধান্ত তাদের একটা, তার মানে ভার্ব কি হবে তোমার, ওয়াজ। তারপর দেখো আমাদের বলা হচ্ছে কি তোমার টাইম, মানি, ডিস্টেন্স, ওয়াইড অ্যান্ড লেন্থ, ঠিক আছে, এগুলো দ্বারা আসলে কি বোঝায়, আমাদের ইউনিট বোঝায়। এখন এই ইউনিট এগুলো তোমার সিঙ্গুলার ফর্মে থাক, প্লুরাল ফর্মে থাক, যেই ফর্মে থাক, ভার্ব হবে সিঙ্গুলার ফর্ম, সহজ বিষয়। এখন $500,000 দিলেও যা, হাফ মাইলস দিলেও তা, 1000 মাইলস দিলেও তা। কারণ কি, কারণ হচ্ছে আমরা জানি এগুলো একটা ইউনিট। এখন তুমি বলা $100,000, ঠিক আছে, বা তুমি বলা কি তুমি থাউজেন্ডস অফ ডলার, থাউজেন্ডস অফ ডলার্স। এখন তুমি বলবা যে ভাই এই ক্ষেত্রে তো 1000 আছে মানে 1000 আছে, বাট এই ক্ষেত্রে বুঝতে হবে কি, এই ক্ষেত্রে এটা দ্বারা আসলে একটি ইউনিট, একটি ইউনিট। দেখো এই যে একটি বললাম মানে কি, তার মানে হচ্ছে এক, মানে হচ্ছে সিঙ্গুলার, একটি ইউনিটকে বোঝানো হচ্ছে। থাউজেন্ডস অফ ডলার ইজ সো মাচ মানি, তার মানে থাউজেন্ডস অফ ডলার, $1000 তোমার অনেক বেশি টাকা, কিন্তু এটা কি হবে, এটা যেহেতু ইউনিট অতএব ভার্বটা হবে তোমার সিঙ্গুলার হবে। তারপর দেখো পরের যে এটা, এই ক্ষেত্রে দেখো একটা সহজ বিষয় যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দেখো মেইনি এর কথা বলা হচ্ছে, যে মেইনি এ বা এন প্লাস সিঙ্গুলার ভার্ব থাকলে, সিঙ্গুলার নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব, মানে কত কিছু পেঁচায় বলা আছে, তোমার দরকার আছে এগুলো মুখস্থ করার। তুমি বলবা কি যে এই যে মেইনিটা আছে এই মেইনিটা উজ্জ্বল থাকবে,
এই মেনিকে আমি মানি না। অতএব কি থাকবে এই ক্ষেত্রে এ বা এন, আর এ বা এন মানে কি সিঙ্গুলার, একটি বুঝায় সিঙ্গুলার, অতএব ভার্ব কি হবে সিঙ্গুলার, যেহেতু সাবজেক্ট ভার্ব হবে সিঙ্গুলার। সহজ বিষয় দেখো, মেনি এ ফ্লাওয়ার, এই মেনিটা আমি উজ্জ্ব করে দিলাম। এ ফ্লাওয়ার, এ ফ্লাওয়ার কি একটি ফুল, একটি ফুল কি সিঙ্গুলার, ভার্ব কি হবে সিঙ্গুলার। আবার দেখো এক্ষেত্রে আমি মেনি বাদ দিয়ে দিলাম, মেনি এই ক্ষেত্রে আছে কি ম্যান, এ ম্যান, এ ম্যান কি একজন মানুষ সিঙ্গুলার, ভার্ব হবে কি সিঙ্গুলার। সহজ বিষয় এই ক্ষেত্রে। তারপর দেখো আমাদের বলা আছে কি যে নিম্নলিখিত নাউনগুলো দেখতে আসলে সিঙ্গুলার হলেও কিন্তু প্রকৃত অর্থে কিন্তু তারা প্লুরাল হয়। এটা আমরা কোথায় পেয়েছিলাম জানো, এরকম বিপরীত একটা রুল। আমরা কি জানতাম, আমরা জানি যে নর্মালি যদি সাবজেক্টের শেষে এস বা ইএস থাকে সেটা কি হয় প্লুরাল, কিন্তু আমরা এটার কিন্তু একটা এক্সেপশনস দেখেছিলাম, মনে আছে কি আমরা এক্সেপশনস দেখেছিলাম ইকোনমিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ওগুলোর শেষে এস থাকলেও কিন্তু ওগুলো কিন্তু মূলত কি ছিল তোমার ছিল কিন্তু সিঙ্গুলার। ঠিক একইভাবে যেমন এই ক্ষেত্রে দেখো তোমার ভার্ব এই সাবজেক্টের পরে এস বা ইএস নেই, এস বাই এস নেই, সেই ক্ষেত্রে নর্মাল অনুযায়ী কি হওয়ার কথা ছিল, নর্মালি হওয়ার কথা ছিল তোমার সিঙ্গুলার, কিন্তু এগুলোর পরে যদিও তোমার এস বাই এস নাই, এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে প্লুরাল, এই জন্য এগুলো মুখস্থ করতে হবে। অ্যারিস্টোক্রেসি, মেজরিটি, জেন্ট্রি, পোলট্রি, পারফিউমারি, পাবলিক, পিপল, পুলিশ, ম্যানকাইন্ড, এগুলো কিন্তু আসলে দেখতে সিঙ্গুলার মনে হলেও এগুলো আসলে প্লুরাল। যেমন দেখো এক্ষেত্রে বলা হচ্ছে পিপল, অনেকজন মানুষের কথা বলা হচ্ছে, আর অ্যাংরি অ্যাবাউট ইট। কিংবা আমরা যদি বলি এটা দ্য পুলিশ ড্যাশ দ্য মার্ডার কেস, ঠিক আছে, মানে ইজ লুকিং টু বা আর লুকিং টু। এখন পুলিশ যে খুঁজছে, এই ক্ষেত্রে কি মাত্র একজন পুলিশ কি খুঁজছে, পুলিশ কিন্তু অনেকজন আছে, ঠিক আছে, অতএব এটা কি হবে তোমার, এটা হবে দ্য পুলিশ আর লুকিং। তারপর দেখো রুল নাম্বার 20-তে বলা হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে দা যুক্ত হয়ে কমন নাউন, মানে অ্যাডজেক্টিভ থাকবে, ঠিক আছে, একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ থাকবে, তার পূর্বে যুক্ত হবে দা। এই দা যুক্ত হলে কি হবে তোমার, এই দা যুক্ত হয়ে তা প্লুরাল কমন নাউন হয়ে যাবে। তার মানে দা পুয়ার দ্বারা এই ক্ষেত্রে মনে করো তোমার এই ক্ষেত্রে সকল পুয়ারদেরকে বোঝানো হচ্ছে, সকল গরিব মানুষদেরকে বোঝানো হচ্ছে। তার মানে এই ক্ষেত্রে ভার্ব কি হবে সাফার, ভার্বের প্লুরাল ফর্ম, অর্থাৎ এস বাই এস যুক্ত হবে না। তারপর দেখো বলা হচ্ছে দ্য ভার্চুয়াস ড্যাশ অলওয়েজ হ্যাপি। এখন এই যে ভার্চুয়াস ড্যাশ, এই ভার্চুয়াস এটা হচ্ছে তোমার একটা অ্যাডজেক্টিভ, এর আগে যুক্ত হলো তোমার দা, তার মানে এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল তোমার প্লুরাল, আর প্লুরাল হয়ে যাওয়ার ফলে এটার ভার্বটা কি হবে, ভার্বটা হবে প্লুরাল দা। এখন দেখো কি হবে আমাদের আর। তারপর দেখো আমাদের বলা হচ্ছে তোমার কি বলা হচ্ছে দা নাম্বার অফ ড্যাশ, আর তোমার এই ক্ষেত্রে দেখো বলা আছে দা নাম্বার অফ এবং এ নাম্বার অফ। এখন এই ক্ষেত্রে পেঁচায় দেওয়া আছে, আমি পেঁচাবো না, আমি জাস্ট তোমাদেরকে সহজে বলি এটা কি হবে। দেখো দা নাম্বার অফের পরে কি হয় তোমার সিঙ্গুলার ভার্ব হয়, আর এ নাম্বার অফের পরে কি হয় প্লুরাল ভার্ব হয়। সহজ বিষয় দেখো দা নাম্বার অফ পিপল ইজ, দা নাম্বার অফ আছে এই জন্য কি হবে ইজ হবে, যদিও এই ক্ষেত্রে পিপল আছে নাকি পুলিশ আছে আমরা কিন্তু এই ক্ষেত্রে জানতাম কি যে পিপল হচ্ছে কি প্লুরাল, কিন্তু এইসব আমাদের দেখার সময় নেই, আমরা দেখব কি দা নাম্বার অফ যেহেতু আছে ভার্ব হবে সিঙ্গুলার, আর এ নাম্বার অফ যদি থাকে তাহলে ভার্ব কি হবে প্লুরাল। যেমন দেখো এ নাম্বার অফ আছে, তার মানে ভার্ব কি হবে তোমার ভার্ব হবে আর। সহজ বিষয়। তারপর দেখো এই ক্ষেত্রে রুল নাম্বার 22-তে বলা হচ্ছে নান অফ প্লাস আনকাউন্টেবল নাউনের পরে ভার্বের সিঙ্গুলার ফর্ম ব্যবহৃত হয়, আর নান অফ এর পরে আচ্ছা এটার বিষয়টা কি, এটা হচ্ছে তুমি প্রিপোজিশনের যে রুলসটা আছে সেটার এক্সেপশনস বলতে পারো। তার মানে প্রিপোজিশনের এক্সেপশনস রুলসটা কি, প্রিপোজিশনের পরের যেই সাবজেক্টটা থাকে, প্রিপোজিশনের পরের যেই সাবজেক্টটা সেটা অনুযায়ী ভার্ব হয়। যেমন দেখো দ্য কাউন্টারফিট মানি সিঙ্গুলার বুঝাচ্ছে হ্যাজ হচ্ছে। তারপর দেখো দ্য স্টুডেন্টস অফ আছে, এটার পরে কি আছে দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস কি প্লুরাল, এই জন্য ভার্ব কি হলো প্লুরাল হলো। তার মানে কি আমরা দেখতে পাচ্ছি যে প্রিপোজিশনের পরেরটা অনুযায়ী হচ্ছে, আগেরটা অনুযায়ী হচ্ছে না। তারপর দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে তোমার পরবর্তী রুলসে বলা হচ্ছে তোমার যে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হেয়ার অ্যান্ড দেয়ার। এখন দেখো হেয়ার অ্যান্ড দেয়ার এই ক্ষেত্রে আমাদের তোমার রেমন্ড মার্ফির একটা বই ছিল, ওই বইয়ে তোমার বলা হচ্ছিল যে এগুলো মূলত আসলে হচ্ছে তোমার সুডো সাবজেক্ট। সুডো অর্থ কি, সুডো বানানটা দেখো সুডো, এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে তোমার ছদ্মবেশী। ছদ্মবেশী মানে কি যে আসলে যা না বাট সে তা সেজে থাকে, ঠিক আছে। এখন দেখো এই যে হেয়ার অ্যান্ড দেয়ার এরা মূলত বসলো কোথায়, এরা মূলত বসলো সাবজেক্টের জায়গায়, কিন্তু এরা সাবজেক্ট না। কারণ এরা সাবজেক্ট না, তাহলে সাবজেক্ট কারা, সাবজেক্ট হচ্ছে এই যে ভার্বের পরে যারা আছে।
তার মানে কি এই ক্ষেত্রে হেয়ার এন্ড দেয়ার থাকলে আমরা বুঝতে পারবো কি ভার্বের পরে যে আছে সে হচ্ছে সাবজেক্ট। তার মানে আমরা যেটাকে নর্মালি অবজেক্ট হিসাবে চিনি সেইটাই এই ক্ষেত্রে মূলত সাবজেক্ট, এবং সেই সাবজেক্ট অনুযায়ী এই ক্ষেত্রে ভার্ব বসবে। কারণ কি দেখো, টু বয়েজ কি সিঙ্গুলার নাকি প্লুরাল? টু বয়েজ হচ্ছে প্লুরাল, এই জন্য কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি বসলো, তোমার আর বসলো। আর এই ক্ষেত্রে দেখো কি প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুল, একটি প্রাইমারি স্কুলের কথা বলা হচ্ছে, এই জন্য এই ক্ষেত্রে বলা হচ্ছে ইজ। ঠিক আছে, আচ্ছা। তারপর এই ক্ষেত্রে দেখো কিছু প্রোনাউন আছে যেগুলো সিঙ্গুলার ফর্ম হয়, এগুলোকে আমি দেখো সহজে তোমার এই ক্ষেত্রে লিখলাম কিভাবে, এনি, এভরি, সাম, নো, বডি, থিং, ওয়ান। এখন এটা কিভাবে হয় দেখো, তুমি সবগুলাকে এগুলো গুণ করো, এনিবডি, এনিথিং, এনিওয়ান, এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান, সামবডি, সামথিং, সামওয়ান, নোবডি, নোথিং, নান। এই যে বিষয়গুলা, এগুলো সবগুলা কি, এগুলো হচ্ছে সিঙ্গুলার। এবং এর বাইরে আরো কিছু সিঙ্গুলার দেয়া আছে কি, যেমন দেখা আছে ইচ, এটা আমরা পড়েছি। তারপর ইট, হি, সি, এগুলো আমরা জানি। সামওয়ান, এটা তো এই জায়গায় পড়লাম। হোয়াট এভার, আইদার, নাইদার, এগুলো বাদে মূলত, এই সবগুলো বাদে যেগুলো এই জায়গায় দেওয়া আছে এগুলো সবগুলোই আমরা মূলত পড়ে এসছি। ঠিক আছে, তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা আছে 25 নাম্বার রুলসে, নিম্নলিখিত নাউনগুলোর পর ভার্বের প্লুরাল ফর্ম হয়। কেন প্লুরাল ফর্ম হয়? যেমন দেখো সিজার্স বলো বা ট্রাউজার্স বলো বা যে কোনো কিছু বলো। যেমন ধরো তোমার প্যান্ট, এই প্যান্টের তোমার পা কয়টা থাকে? দুইটা। সিজার্সের কয়টা মুখ থাকে? সিজার্সের মুখ থাকে দুইটা, এইভাবে কাটে। ঠিক আছে, এই যে বিষয়গুলো, বা পায়জামা বলো বা তুমি ক্যাটেলস বলো, গ্লাসেস বলো, এই ক্ষেত্রে যেহেতু এস আছে এই জন্য তো এগুলো হবেই। এর বাইরেও দেখো এই যে জিন্স, তারপর তোমার আছে এই ক্ষেত্রে পায়জামাস, সিজার্স, এগুলো কিন্তু যদিও তোমার নাম, বাট এগুলো প্লুরাল হবে। কেন হবে? কারণ এগুলো আসলে তোমার এই ক্ষেত্রে বোঝানো হচ্ছে যে এগুলো জোড়া বোঝানো হচ্ছে, এই জন্য এগুলোর পরে ভার্ব কি হবে? প্লুরাল হবে। যেমন সিজার্স আর নট ফাউন্ড ইন দ্য মার্কেট, বা অ্যাসেটস, এটা তো আমরা বুঝতে পারি এক্ষেত্রে অ্যাস আছে, এই জন্য কি হবে? হ্যাভ হবে। আচ্ছা, এটা একটা মজার রুলস যেটা আমাদের দেশে সবচেয়ে কম প্রচলিত। ধরো আওয়ামী লীগ একটা ভুল করলো, যারা তখন ক্ষমতায় ছিল, তো ক্ষমতায় থাকার পরে তারা একটা খারাপ কাজ করলো। এই খারাপ কাজ করার ক্ষেত্রে তারা এখন এই দোষটা কিভাবে চাপাবে দেখো, তাদের দোষ চাপানোর এই হলো, আরে এটা তো জামাতের কাজ, শিবিরের কাজ, বিএনপির কাজ, আমরা তো এটা করতেই পারি না। তার মানে সে দোষটা আসলে নিজের কাছে রাখছে না, দোষটা দিয়ে দিচ্ছে সম্পূর্ণ অপরজনকে। কিন্তু ইংলিশ গ্রামারে আমরা কি করব? ইংলিশ গ্রামারে যখন আমরা একটা মন্দ কাজের কথা বলবো, সেই ক্ষেত্রে ধরো আমি তোমাদেরকে একটা জিনিস ভুল পড়িয়েছি, তোমরা ভুল লিখেছো এবং ভুল আরেকজনকে শিখিয়েছো, সেই ক্ষেত্রে সে কি করবা? তুমি বলবা যে না, আসলে আমি তোমাদেরকে ভুল বুঝিয়েছি, এবং তারপর হয়তোবা তুমি তাদেরকে ভুল বুঝিয়েছো এবং যার ফলে তারা হয়তোবা ভুল লিখেছে। তার মানে এই ক্ষেত্রে ফরমেশনটা হবে এক, ফার্স্ট পারসন, দুই সেকেন্ড পারসন, তারপর হবে থার্ড পারসন। আর ভালো কাজেরটা হবে অন্যভাবে। ভালো কাজেরটা কি হবে? ধরো আমি তোমাদেরকে শিখালাম, তোমরা ভালো মতো শিখলা এবং তোমরা আরেকজনকে শিখালা, সেও শিখলো এবং এতে আমার ক্রেডিট আসলো। এখন এটা আমি কিভাবে নিব? বাংলাদেশে হলে কি না, আরে আমরা পদ্মা সেতু করেছি, আমরা যমুনা সেতু করেছি, আমরা মেট্রো রেল করেছি, সব কিছু আমরা করছি, জনগণেরও কোনো টাকা নেই, বা বিএনপি শিবির যারা করে, যারা সমর্থক, তাদেরও কোনো টাকা নেই, সবকিছু আমার টাকা, আমার বাপের টাকা বা আমার স্বামীর টাকা, এরকম বোঝায়। কিন্তু ভালো কাজ মূলত বোঝায় কি? ভালো কাজের ক্ষেত্রে হওয়ার কথা ছিল তোমার দুই, যে না, আসলে এই যে আমি ভালো কাজটা করলাম এটা আমি আপনাদের জন্যই করতে পারলাম, এই যে আপনারা টাকা পয়সা দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন ঠিক মতো, এই জন্য আমি করছি। তাছাড়া দেখেন যারা ঠিকাদার কোম্পানি আছে, যে থার্ড পারসন যারা, তারাও এই ক্ষেত্রেই করছে। এবং মূলত আমরা মানে ফার্স্ট পারসন যারা, তারা আসলে এই বিষয়গুলোকে আপনাদের এবং ঠিকাদার কোম্পানিকে আসলে মূলত আমরা এই ক্ষেত্রে সমন্বয় করেছি, এবং এই জন্য আমাদেরও কিছু ক্রেডিট আছে। তার মানে হওয়ার কথা ছিল কি, প্রথমে তোমাকে ক্রেডিট দিব, তারপর যারা থার্ড পারসন তাদেরকে ক্রেডিট দিব, তারপর আমি ক্রেডিট নিব। তার মানে আমরা বুঝতে পারি কি, ভালো কাজের ফরমেশনটা হচ্ছে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, 2 3 1। আর মন্দ কাজেরটা হচ্ছে 1 2 3। ঠিক আছে, এই হচ্ছে মূলত বিষয়। যেমন দেখো, ইউ, হি অ্যান্ড আই আর প্রেজেন্ট হিয়ার, তার মানে এই ক্ষেত্রে দেখো প্রেজেন্ট আছে, মানে ভালো কাজ। তো এটা কি হবে? 2, তারপর হবে 3, তারপর হবে 1। আর এই ক্ষেত্রে দেখো কি, এই যে গিল্টি, তার মানে দোষী, দোষীর ক্ষেত্রে কি হবে? 1, তারপর হবে 2, তারপর হবে 3। এখন দেখো আমরা যদি পরবর্তী রুলসে যাই, দেখো
রুলস নাম্বার তোমার 27, রুলস নাম্বার 27, এটা আমি দেখো যদি বলে এটা কি হবে তোমার রিলেটিভ প্রোনাউন কি চিনো? রিলেটিভ প্রোনাউন তোমরা হয়তো বা চিনো, সেটা হচ্ছে তোমার WH যে ওয়ার্ডগুলো আছে। WH ওয়ার্ড কোনগুলো আছে দেখো, হোয়াট, হাউ, ওয়েন, হু, হুম, ঠিক আছে। এই যে ওয়ার্ডগুলো আছে এগুলা মূলত আমরা কি জানি, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ তোমার কোশ্চেন জিজ্ঞেস করা হয়। কিন্তু যেই সব সেন্টেন্সে কোশ্চেন জিজ্ঞেস করা হয় না, যেমন দেখো দিস ইট ইজ আই হু এম রেসপন্সিবল, এখন দেখো এটা তো আমাদের কোশ্চেন করা হচ্ছে না, কারণ এক্ষেত্রে ফুল স্টপ আছে। তার মানে কি এই ক্ষেত্রে যখন ব্যবহার হবে তখন এই WH ওয়ার্ডগুলো হয়ে যাবে তোমার রিলেটিভ প্রোনাউন। এখন এই রিলেটিভ প্রোনাউনের সাথে আমাদের এই সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে যখন একটা রিলেটিভ প্রোনাউন থাকবে, এই রিলেটিভ প্রোনাউনের পরের যে ভার্বটা সেই ভার্বটা নিয়ে নিতে হবে রিলেটিভ প্রোনাউনের আগের যে সাবজেক্টটা আছে সেটা অনুযায়ী। কিভাবে দেখো, এক্ষেত্রে বলা আছে ইট ইজ আই, এই যে আই আছে তোমার হু, তারপরে এক্ষেত্রে ড্যাশ থাকবে। তো এই ক্ষেত্রে এম ইজ আর যে কোনো কিছু দেয়া থাকতে পারে, তুমি কি দিবা? তুমি দিবা যে এই ক্ষেত্রে দেখো হু দেয়া আছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বের যে সাবজেক্টটা আছে, যে নাউনটা আছে, সেই নাউনটা কি আই, এবং আই এর সাথে আমরা কি জানি কি বসে, আই এর সাথে বসে এম, অতএব অ্যান্সার হবে এই ক্ষেত্রে এম। তারপর দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে আই ডোন্ট লাইক দ্য পিপল হু ড্যাশ, হু আর প্রেজেন্ট হেয়ার, যারা এখানে প্রেজেন্ট আছে আমি তাদেরকে পছন্দ করি না। এখন এই যে হু এর পূর্বে কারা আসলে নাউন বা সাবজেক্ট আছে, এই যে দ্য পিপল, এবং এই দ্য পিপলের সাথে কি হবে তোমার, দ্য পিপলের সাথে হবে তোমার আর, ঠিক আছে, এই গেল বিষয়। তারপর দেখো আমাদের যদি একটা এক্সাম্পল দেখি, ইট ইজ ইউ হু টু ব্লেম। এখন এটা দেখো আমরা কিন্তু এই ক্ষেত্রে যদি বলি ইট ইজ ইউ হু ইজ টু ব্লেম, আমরা কিন্তু পড়তে কিন্তু খুবই সুন্দর লাগছে, কিন্তু পড়তে সুন্দর লাগার সাথে আমাদের এক্ষেত্রে কোনো গ্রামারের রিলেশন নেই। এক্ষেত্রে গ্রামারের রিলেশনটা কি, যেহেতু রিলেটিভ প্রোনাউন ইউ এর পূর্বে আছে ইউ, এই ক্ষেত্রে ইউ এর সাথে কি বসবে আমরা জানি আর, ঠিক আছে। এখন বলতে পারো যে ইউ এর সাথে তো ভাই ওয়াজও বসে, এখন এর জন্য কিন্তু আমরা প্রথম টেন্সের ক্লাসটা করেছি। টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে একই টেন্স হতে হবে। এখন দেখো এই ক্ষেত্রে যেহেতু আছে ইজ, তো এই ক্ষেত্রে তুমি ওয়াজ দিতে পারবা না, এই ক্ষেত্রে দিতে হবে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আর। এখন দেখো আমাদের যদি তোমার রুল নাম্বার 28, রুল নাম্বার 28টা অনেকটা আমাদের ওই যে দোষিক কাজ বা ভালো কাজের যে বিষয়টা ওটার সাথে একটু রিলেশন আছে, তবে ওইটার সাথে এটার ফরমেশনের মিলে। যেমন দেখো এই ক্ষেত্রে 231 আছে এবং 123 আছে, কিন্তু এই ক্ষেত্রে যে রুলসটা সেটা হচ্ছে 321। কিভাবে দেখো, এই ক্ষেত্রে দুইটা উপস্থিত থাকবে, এই ক্ষেত্রে তিনটা উপস্থিত থাকে না, এই ক্ষেত্রে উপস্থিত থাকে দুইটা, এবং ওই ক্ষেত্রে আমরা দেখেছিলাম উপস্থিত থাকে তোমার তিনটাও থাকতে পারে, তিনটা থাকে বা কমও থাকতে পারে, বাট এই ক্ষেত্রে তোমার দুইটা উপস্থিত থাকবে। এই ক্ষেত্রে নর্মাল ক্ষেত্রে, এই ক্ষেত্রে দেখো বলা হচ্ছে তোমার কি বলা হচ্ছে, তোমার ধরো আছে কি ইউ আছে, হি আছে, বা ধরো আছে হি আছে, আই আছে, আই আছে, ইউ আছে। এখন আমরা ফরমেশন অনুযায়ী কি হবে বলো, প্রথমটার ফরমেশন হবে কি, যেহেতু এই জায়গায় 3 নাম্বারটা নাই, তো প্রথমে আসবে কোনটা ইউ, তার মানে এটা সঠিক অ্যান্সার হবে কি ইউ কমা আই গেল। তারপর দেখো এই ক্ষেত্রে আমরা যদি দ্বিতীয়টা দেখি, দ্বিতীয়টা কি হবে ইউ আর হি, তো আমরা জানি প্রথমে কোনটা হওয়ার কথা, থার্ড পারসন, অথবা হবে কি হি, তারপর হবে ইউ। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের বলা আছে হি এবং আই, তো আমরা জানি কোনটা আগে হয়, 3 হবে আগে 1 হবে পরে, অর্থাৎ এই ক্ষেত্রে যেটা আছে সেটাই হবে হি, তারপর হবে আই। এখন দেখো আমরা যদি এই এক্সাম্পলে যাই, ইউ অ্যান্ড আই, দেখো আগে 2 আছে তারপর আছে 1, তারপর দেখো হি আছে তারপর আছে আই, তারপর দেখো 3 আছে তারপর আছে 2, তো এই ফরমেশনটা মনে রাখতে হবে, ঠিক আছে। এটা মূলত অনেকটা তোমার মিলে যায়, কিন্তু তোমার এই ক্ষেত্রে মিলে যায় এটার মতো, বাট এইটা না, এই ক্ষেত্রে তোমার শুধুমাত্র ভালো কাজ এবং মন্দ কাজের ক্ষেত্রে হবে। আর যেটা হবে সেটা হচ্ছে ওই ক্ষেত্রে 3 জন উল্লেখ থাকবে, আর এই ক্ষেত্রে তোমার উল্লেখ থাকবে 2 জন। ওই ক্ষেত্রে ভালো কাজ মন্দ কাজ থাকবে, এই ক্ষেত্রে ভালো কাজ মন্দ কাজের বিষয় থাকবে না। ওই ক্ষেত্রে থাকবে 3 জন, এই ক্ষেত্রে থাকবে 2 জন, এই হচ্ছে মূল পার্থক্য। তারপর দেখো বলা হচ্ছে এ গ্রেট মেনি, এ গুড মেনি, টু মেনি প্লুরাল নাউন। কেন দেখো, এই দেখো গ্রেট মেনি মানে অনেকজনকে বোঝানো হচ্ছে, গুড মেনি, মেনি দ্বারা অনেকজনকে বোঝানো হচ্ছে। আমরা কিন্তু পড়েছিলাম কি মেনি এ পড়েছিলাম, মেনি এ, মেনিটা যদি আগে থাকে সেই ক্ষেত্রে মেনিটা কাটা, কিন্তু মেনিটা যদি পরে থাকে এ
গুড মেনি, এ গুড মেনি, এই যে মেনিটা পরে আছে তখন কিন্তু আর মেনি কাটা যাবে না, তখন আমরা এক্ষেত্রে এ গুডটা বা এটা কেটে দেব, কেটে দিয়ে আমরা মেনি কি, মেনি যেহেতু প্লুরাল তোমার এই ক্ষেত্রে ভার্বটা হবে কি, ভার্বটা হবে প্লুরাল। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপর রুল নাম্বার 30 বলা হচ্ছে দেখো, নো বাক্যে সিঙ্গুলার অথবা আনকাউন্টেবল নাউন নির্দেশ করলে ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল নির্দেশ করলে ভার্ব প্লুরাল। এখন দেখো এটা আমরা অলরেডি জানি, এটা কি যে নো, তোমার দেখো নো ওয়ান যদি বুঝায় সেটা সিঙ্গুলার, মানে এক বুঝায়, নো এর পরে কি আছে ওয়ান, ওয়ান দ্বারা একজনকে বুঝায়, এই জন্য ওটা সিঙ্গুলার হবে। নো ওয়ান, নো ওয়ান দিলাম, বা আমরা এটাকে নানও লিখি, ঠিক আছে, দুইটাই কিন্তু সঠিক, নো ওয়ান বা নান আমরা লিখবো নো ওয়ান হেল্পস মি। এখন দেখো নো ওয়ান কি সিঙ্গুলার বোঝানো হচ্ছে, এই জন্য ওয়ান দ্বারা সিঙ্গুলার বোঝানো হচ্ছে, এই জন্য এটা তোমার সিঙ্গুলার হলো। এখন যদি আমি দেই তোমার নান, আচ্ছা নান না, সরি, এক্ষেত্রে আমরা দিব অন্যটা, নো পিপল পিপল কাম ফরওয়ার্ড, নো পিপল কাম ফরওয়ার্ড। এখন এই নো দ্বারা কিন্তু আমরা মূল বিষয় দেখবো না, আমরা মূল বিষয় দেখবো কি, পিপল দ্বারা। পিপল যেহেতু এই ক্ষেত্রে তোমার প্লুরাল, এই ক্ষেত্রে কিন্তু ভার্বটা হলো কাম, কামস না। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের যেটা আছে সেই রুলসে দেখো 32 নম্বর রুলসে আছে কি, যে নিম্নলিখিত ডিটারমিনার এরপর আনকাউন্টেবল নাউন অথবা সিঙ্গুলার নাউন থাকলে ভার্ব সিঙ্গুলার, আর যদি প্লুরাল থাকে ভার্ব প্লুরাল। ঠিক একইভাবে তোমার যেটা রুল 30 ছিল সেটাই হচ্ছে রুল 32 তোমার, ঠিক আছে। কিভাবে দেখো তোমার এই ক্ষেত্রে, আচ্ছা রুল 31 মেবি মিসিং গেছে বা নাম্বারিং এ ভুল ছিল, দেখো রুল নাম্বার 31 যেটা মূলত, আর 32 যেটা, সেটা দেখো একই বিষয় বোঝানো হচ্ছে কি, দেখো নো, অল, এনি, মোর, মোস্ট, সাম, এগুলোর পরের যে সাবজেক্টটা থাকবে, যেমন দেখো এক্ষেত্রে অল ওয়াটার, ওয়াটার আনকাউন্টেবল নাউন ইজ, স্টুডেন্ট যেহেতু কাউন্টেবল নাউন এবং প্লুরাল, এই জন্য কি হলো, হ্যাভ হলো। সাম সুগার, সুগার কি আমরা জানি আনকাউন্টেবল নাউন, এই জন্য ভার্ব হলো কি, হ্যাজ। প্ল্যান্টস প্লুরাল নাউন, এই জন্য তোমার এক্ষেত্রে ভার্ব হলো প্লুরাল নাউন। আর তারপর দেখো আমাদের যে শেষের যে রুলসগুলো আছে 33, 34, 35 সবগুলো হচ্ছে তোমার প্রিপোজিশনের এক্সেপশনের যে রুলস। প্রিপোজিশনের এক্সেপশন রুলস কি, প্রিপোজিশনের এক্সেপশন রুল হচ্ছে তোমার প্রিপোজিশনের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হওয়া। তার মানে দেখো অল অফ আছে, এক্ষেত্রে আমাদের অল অনুযায়ী না হয়ে হলো কি রাইস, রাইস যেহেতু আনকাউন্টেবল নাউন এই জন্য ভার্ব হলো সিঙ্গুলার। অল অফ পিপল, পিপল যেহেতু প্লুরাল ভার্ব হলো কি আর। ঠিক একইভাবে তোমার 34 এবং 35 একইভাবে হবে, ঠিক আছে। এখন আমরা আসবো তোমার প্রবলেম প্র্যাকটিসে। এতক্ষণ তো আমরা এই রুলসগুলো পড়লাম এবং এই একমাত্র তোমার গ্রামাটিক্যাল টার্ম যেটার মধ্যে প্রত্যেকটা কোশ্চেন থাকবে তোমার একদম এই যে রুলসগুলো পড়েছি এই রুলসগুলো থেকে হুবহু, অর্থাৎ তোমাকে প্র্যাকটিস করতেই হবে, ঠিক আছে। প্র্যাকটিস ছাড়া তোমার এই ক্ষেত্রে কোনো উপায় নাই ভাইয়া, ঠিক আছে, প্র্যাকটিস ছাড়া তুমি এই ক্ষেত্রে কিছুই করতে পারবা না। তো আমরা যদি এই ক্ষেত্রে দেখো প্রথম যে প্র্যাকটিসটা সেটা দেখি, দেখো এই ক্ষেত্রে বলা আছে ইট ইজ হাউ ইউ ডিল উইথ ফেইলিওর ড্যাশ হাউ ইউ অ্যাচিভ সাকসেস। এখন দেখো আমাদের কি আছে, এই দ্যাট দেখো আমাদের কি আছে, রিলেটিভ প্রোনাউন আছে, WH ওয়ার্ড প্লাস দ্যাট এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন থাকলে কি হয়, এর আগের যেই সাবজেক্টটা আছে সেটা অনুযায়ী এক্ষেত্রে ভার্ব হয়। এখন আগের সাবজেক্ট কি আছে, ফেইলিওর, ফেইলিওর এখন কি নাউন, সিঙ্গুলার নাকি প্লুরাল। এখন এই যে তুমি ফেল করেছো এটা কি দেখা যায়, এটা তো দেখা যায় না, তার মানে কি এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে সিঙ্গুলার নাউন, অতএব কি হবে তোমার ভার্ব হবে তোমার ডিটারমাইন্স। তারপর দেখো 2 নম্বরে বলা হচ্ছে 3/4 অফ দ্য আর্থস সারফেস। এখন এই 3/4 যেটা ফ্র্যাকশন এটার ক্ষেত্রে আমরা জানি কি প্রিপোজিশনের এক্সেপশন রুলস, অর্থাৎ পরেরটা অনুযায়ী আমাদের ভার্ব হয়। এখন দেখো পরের সাবজেক্ট দ্য আর্থ সারফেস, পৃথিবীর যে উপরিভাগ এটা কি সিঙ্গুলার, অতএব এই ক্ষেত্রে আমাদের ভার্ব কি হবে সিঙ্গুলার। কোনটা, দ্য 3/4 অফ দ্য আর্থ সারফেস ইজ কভার্ড বাই ওয়াটার, ঠিক আছে, এই ক্ষেত্রে কভার্ড বাই ওয়াটার। তারপর 3 নম্বরে দেখো বলা হচ্ছে মেনি লিডিং মেম্বার্স অফ দ্য অপোজিশন পার্টি। এই ক্ষেত্রে কি প্রিপোজিশনের রুলস কি আমরা জানি, প্রিপোজিশনের নরমাল রুলস হচ্ছে তোমার প্রিপোজিশনের আগের যেই সাবজেক্ট, প্রিপোজিশনের এক্সেপশনস পড়তে পড়তে আবার প্রিপোজিশনের এক্সেপশন রুলসে হারায় যাও না। মেইন রুলস হচ্ছে কি প্রিপোজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়।
মেনি লিডিং মেম্বার্স, এই যে এস আছে তার মানে কি এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, অতএব ভার্ব কি হবে প্লুরাল ভার্ব, যেটা হচ্ছে তোমার হ্যাভ ট্রাইড। তারপর দেখো বলা হচ্ছে দ্য গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ হার প্যারেন্টস, একদম শুরুতেই পড়েছিলাম প্রিপোজিশনের যে রুলসটা, সেটার সাথে আমরা কিছু ফ্রেজ পড়েছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ ছিল তার মধ্যে একটা, অর্থাৎ এই ক্ষেত্রে কি হবে এর আগের যেই সাবজেক্টটা আছে সেটা অনুযায়ী ভার্ব হবে। দ্য গার্ল ইজ ওয়াচিং দ্য মুভি, এই ক্ষেত্রে আমরা হার প্যারেন্টস এটাকে আমরা আনবো না। একইভাবে দ্য ইয়ং এন্টারপ্রেনার, এই ক্ষেত্রে কি হবে সিঙ্গুলার, তার মানে হবে কি ডিজার্ভস, সহজ বিষয়। তারপর দেখো আমাদের বলা হচ্ছে কি নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস, আমরা নাইদার নর এর ক্ষেত্রে কি জানি নাইদার নর আইদার অর নর, এগুলোর ক্ষেত্রে আমাদের কি হয় তোমার যেটা ভার্বের কাছাকাছি যেই সাবজেক্টটা থাকে সেটা অনুযায়ী ভার্ব হয়, তার মানে এই ক্ষেত্রে ভার্ব যেটা হওয়ার কথা ছিল এটার কাছাকাছি সাবজেক্ট কি দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস কি প্লুরাল, অতএব আমাদের ভার্ব হবে তোমার ওয়ান্ট। তারপর দেখো 7 নম্বরে বলা হচ্ছে মেনি এ ম্যান, আমরা মেনি এ ম্যানের ক্ষেত্রে আমরা কি জানি মেনিটা যদি শুরুতে থাকে তাহলে এই মেনিটা তোমার কাটা যায়, আর তো কি হবে এ ম্যান কি সিঙ্গুলার, এ ম্যান যেহেতু সিঙ্গুলার এ ম্যান তোমার হ্যাজ সাকাম্বেড টু সাচ টেম্পটেশন। তারপর দেখো বলা হচ্ছে 8 নম্বরে দ্য মিটিং, এখন দ্য মিটিং কি দ্য মিটিং যেহেতু একটা মিটিং, আর এটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন বুঝে যে একটা মিটিং বলতে অনেকজন মানুষ থাকে ঠিকই, বাট এটাকে সিঙ্গেল ভাবে একটা ইউনিট হিসাবে মিটিং বলা হয়, এই জন্য এই ক্ষেত্রে কি হবে হ্যাজ বিন। তারপর দেখো 1/3 ফ্র্যাকশন, তার মানে কি হবে প্রিপোজিশনের যেই এই রুলসটা আছে এক্সেপশন রুলস, অর্থাৎ স্টুডেন্টস, স্টুডেন্টস কি প্লুরাল কারণ এস আছে, এই জন্য ভার্ব কি হবে তোমার প্লুরাল হবে। তারপর দেখো নাইদার সুফিয়া নর আই ড্যাশ, নাইদার নর এর ক্ষেত্রে আমরা কি জানি ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট আছে সেটা অনুযায়ী ভার্ব হয়, তো আয়ের সাথে কি হয় আমরা জানি আয়ের সাথে হয় এম। 11 নম্বরে দেখো বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তো কারেক্ট সেন্টেন্স আমরা যদি পড়ি দেখো নাইদার অফ দ্য রোডস লিড টু রেলওয়ে স্টেশন, নাইদার অফ দ্য রোডস সবগুলাই নাইদার অফ আছে, এখন আমরা কি জানি যে নাইদার অফ থাকলে মূলত এই ক্ষেত্রে তোমার এটা হয় কোন অনুযায়ী এটা হয় এই প্রিপোজিশনের আগের যেইটা থাকে সেটা অনুযায়ী তোমার কি হবে ভার্ব হবে। এখন দেখো প্রিপোজিশনের আগে আছে নাইদার, তার মানে নাইদার গুলো কি হয় সিঙ্গুলার হয়, আমরা পড়েছিলাম যে ইচ এভরি আইদার নাইদার এগুলো কি এগুলো সব হচ্ছে সিঙ্গুলার, এখন যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বটা কি হবে ভার্বটা হবে সিঙ্গুলার লিডস, লিডও হবে না কারণ এটা এস বাই এস নাই, অতএব এটা প্লুরাল, আর এই ক্ষেত্রে আর লিডিং আছে এটাও হবে না, আর এই ক্ষেত্রে দেখো এটাও হবে না কারণ আর আছে, অতএব অ্যান্সার কোনটা বি, ঠিক আছে। আচ্ছা এই ছিল মূলত আমাদের তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ স্বামী স্ত্রীর বিবাহের যে গ্রামার সেটা ছিল আমাদের আজকের মূল টপিক, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এটা যদি বুঝে থাকো পরবর্তীতে তোমরা রাইট ফর্মস অফ ভার্ব কিংবা এটার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি উপকার হবে, এবং আমরা দেখতে পারি যে রাইট ফর্মস অফ ভার্বে মূলত যেই গ্রামারগুলো থাকে সেগুলো সব এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেরই অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো, এবং যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে। তো সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ এবং সকলের সুস্থতা কামনা করছি।